ক্লাস 7-এর জন্য আজকে আমরা 12তম স্কুলটা মানে কান্দি রাজা এমসি গার্লস হাই স্কুল, এই স্কুলটা সলভ করব। এটা 203 পেজে আছে। তোমরা দেখবে প্রশ্নবিচিত্রা 203 পেজে কান্দি রাজা এমসি গার্লস হাই স্কুল। আমরা ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান পোর্শনে সম্পূর্ণ সলভ করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি কোথায় কোনরূপ অসুবিধে হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং এখান থেকে তোমরা সম্পূর্ণ সমাধান পাবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলে আসছি আজকে ফিজিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন। দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার বেশি হলে ফুল ফোটে। অপশান এ ডালিয়া, অপশান বি আখ, অপশান সি আলু, অপশান ডি পালং শাক। এটা মনে রাখতে হবে, উত্তর হবে পালং শাক, অপশান ডি হবে পালন। অর্থাৎ দিনের দৈর্ঘ্য যদি 12 ঘন্টার বেশি হলে তাহলে ফুল ফোটে পালংয়ে। এটা 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। নাম্বার 2, বিশ্বে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন হয়। বিশ্বে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন হয় অপশান এ 1859, অপশান বি 1860, অপশান সি 1858, অপশান ডি 1840। এটা মনে রাখবে, অপশান এ 1859 সালে বিশ্বে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয়। তারপরে গাড়িতে থাকে অপশান এ প্রাইমারি সেল, অপশান বি টার্সিয়ারি সেল, অপশান সি সেকেন্ডারি সেল, অপশান ডি বোদাম সেল। অপশান সি হবে, গাড়িতে থাকে সেকেন্ডারি সেল। তাহলে গাড়িতে কি থাকে? সেকেন্ডারি সেল থাকে। 2-এর একেরটা সেটা হলো উইন্ডমিল স্থাপন করা হয় যেখানে ড্যাশ বেশি। উইন্ডমিল স্থাপন করা হয় যেখানে ড্যাশ শক্তি বেশি। এটা অবশ্যই বায়ু শক্তি বেশি, বায়ু শক্তি বেশি। 2-এরটা আলোর বিচ্ছুরণ আবিষ্কার হয় কত সালে? মনে রাখবে 1666 সালে। আলোর বিচ্ছুরণ 1666 সালে আলোর বিচ্ছুরণ আবিষ্কৃত হয়। 3-এর একেরটা সোলার ক্যালকুলেটরে কোন শক্তি রূপান্তরিত হয়? মনে রাখবে সোলার ক্যালকুলেটরে যদি আলো ফেলা হয় তাহলে আলোক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। তাহলে সোলার ক্যালকুলেটরে আমরা বলবো আলোর শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে দেখো এক্স রশ্মি কী বা এক্স রে কী? দেখো ছোট করে তোমার জন্য লিখে দিয়েছি। এ হলো দৃশ্যমান আলোকরশ্মির তুলনায় 1000 গুণ ছোট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন বিকিরণ। এক্স রশ্মি হলো দৃশ্যমান আলোকরশ্মির তুলনায় 1000 গুণ ছোট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট উচ্চ ভেদন ক্ষমতা অদৃশ্য বিকিরণ। তাহলে মনে রাখবে এক্স রশ্মি হলো, এটা হলো উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন একটা অদৃশ্য বিকিরণ। এটুকু লিখতে পারো, এক্স রশ্মি হলো উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন একটা অদৃশ্য বিকিরণ। এরপরে তোমরা চলে যাবে, সেটা হলো ফিউজ তার কি কাজে লাগে? ফিউজ তার কি কাজে লাগে দেখে না একটুখানি। ফিউজ তারের গলনাঙ্ক খুব কম এবং রোধ খুব বেশি হয়। ফিউজ তারের গলনাঙ্ক খুব কম, রোধ খুব বেশি হয়। কোনো কারণে তড়িৎ প্রবাহ বেশি হলে ফিউজ তারটি উত্তপ্ত হয় এবং সহজে গলে যায়। তাই দামি ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো বিদ্যুতের প্রবাহের হাত থেকে রক্ষা পায়। তাহলে ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয়, রোধ খুব বেশি হয়,
কোনো কারণে তড়িৎ প্রবাহ খুব বেশি হয়, তাহলে ফিউজ তারটা উত্তপ্ত হয়ে গলে যায়, ফলে ঘরের ভেতরে যে সকল যন্ত্রপাতিগুলো আছে সেগুলো কিন্তু তড়িতের হাত থেকে রক্ষা পায়। তারপরে আমরা চলে যাচ্ছি চৌম্বক অক্ষ কাকে বলে। দেখো, চৌম্বক অক্ষ আমরা বেথুন কলেজিয়েট স্কুল, দেখো এখানে সংজ্ঞা দেওয়া আছে। সে চুম্বককে দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখাকে চৌম্বক অক্ষ বলবো। দুটো মেরু আছে এনএস, এদের যে কাল্পনিক সরলরেখা দিয়ে একটা অঙ্কন করা হয় তখন তাকে আমরা কি বলবো, চৌম্বক অক্ষ বলবো। এরপরে চলে আসছি 4-এর প্রশ্নে, বর্ণালী কি? দেখে নাও বর্ণালী কাকে বলে। দেখো, তাহলে সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় 7টি বর্ণে বিশ্লিষ্ট হয়ে যে রঙিন আলোকপট্টি তৈরি করে তাকে আমরা কি বলবো, বর্ণালী বলবো। তাহলে বর্ণালী হয়ে গেল। তারপরে দেখো, আলোর অথবার প্রশ্ন আছে, আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণ কাকে বলে দেখে নাও, এটা বেথুন কলেজিয়েট স্কুলে 3-এর প্রশ্নটা আছে, তবু আরেকবার দেখে নাও। সেটা হচ্ছে, আলোকরশ্মি এক সমসত্ব মাধ্যম থেকে অন্য কোনো সমসত্ব মাধ্যমে প্রবেশ করলে দুই মাধ্যমে বিভেদতল থেকে আলোকরশ্মির গতিপথের পরিবর্তন হয়, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। দেখো, আলো লঘু মাধ্যম থেকে আসছে, ঘন মাধ্যমে প্রবেশ করছে, তাহলে এইটা হলো, এই বিটা হলো বিভেদতল। এই লঘু মাধ্যম থেকে যখন বিভেদতলে পড়লো তখন দিক পরিবর্তনে ঘন মাধ্যমে চলে এলো, এই ঘটনাকে আমরা কি বলবো, আলোর প্রতিসরণ বলবো। দেখো, সেজন্য সংজ্ঞাটা লেখা আছে, আলোকরশ্মি এক সমসত্ব মাধ্যম থেকে অন্য কোনো সমসত্ব মাধ্যম, অর্থাৎ লঘু মাধ্যম একটা সমসত্ব মাধ্যম, ঘন মাধ্যম একটা সমসত্ব মাধ্যম। আলোকরশ্মি এক সমসত্ব মাধ্যম থেকে অন্য কোনো সমসত্ব মাধ্যমে প্রবেশ করলে দুই মাধ্যমে বিভেদতল বলতে এবি, বিভেদতল থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন হয়। দেখো, আলোকরশ্মি এরম আসছে, দেখো গতির অভিমুখের পরিবর্তন হলো, এই যে আলোর এই ঘটনাকে আমরা কি বলবো, আলোর প্রতিসরণ বলবো। 5-এর 1-টা আলোর প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিফলনের সূত্র দুটো লিখতে বলছে। দেখো, আলোর প্রতিফলন একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে আলোকরশ্মি যদি দ্বিতীয় মাধ্যমে আপতিত হয় তখন আপাতিত আলোকরশ্মি কিছু অংশ আবার ফিরে আসে, মানে প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। আলোকরশ্মি একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে আলোকরশ্মি দ্বিতীয় মাধ্যমে যদি আপতিত হয় তখন আপাতিত আলোকরশ্মির কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে আমরা কি বলবো, আলোর প্রতিফলন বলবো। আলোর প্রতিফলনে দুটো সূত্র আছে। 1 নম্বর সূত্র আমরা যা বলতে হবে সেটা হলো, আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হলো, এটা হলো আপাতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, অর্থাৎ আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। তুমি দেখো 5-এর 2-টা, কিভাবে বুঝবে যে পৃথিবী একটি চুম্বক? অনেকগুলি ঘটনার সাহায্যে বোঝা যায় পৃথিবী একটি চুম্বক। আমি তোমাদের জন্য দুটো পয়েন্ট তুলে রেখেছি। সেটা হলো, একটা পয়েন্ট হলো যে একটি চুম্বককে ভারকেন্দ্র থেকে অবাধে ঝুলিয়ে দিলে উত্তর দক্ষিণ মুখ করে থাকবে, আবার সামান্য নাড়ি দিলে দেখা যাবে উত্তর দক্ষিণ দিকে মুখ করে আছে। এটা পৃথিবী চুম্বক না হলে কোনোভাবেই সম্ভব নয়। 1 নম্বর পয়েন্ট, মানে একটা চুম্বককে ভারকেন্দ্র থেকে আমি কি করেছি, বাধাহীনভাবে ঝুলিয়ে দিয়েছি, দেখা যাবে উত্তর দক্ষিণ দিকে মুখ করে আছে। আমি কিছুটা নাড়ি দিলাম, তা নাড়ি দেওয়ার পরও দেখা গেল যে আবার উত্তর দক্ষিণ দিকে মুখ করে আছে। এটা পৃথিবী চুম্বক না হলে এটা কোনোভাবেই সম্ভব নয়। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আছে, কোনো চৌম্বক পদার্থকে যদি পৃথিবীর
মাটির মধ্যে প্রবেশ করে রাখা হয় তাহলে কিছুদিন পরে সামান্য চুম্বকত্ব লাভ করবে। তাহলে এটাও একটা কিন্তু মানে পৃথিবী চুম্বকের অন্য একটা প্রকৃষ্ট উদাহরণ। তাহলে অন্যান্য চুম্বকের মতো পৃথিবীও চুম্বক পদার্থে চুম্বকত্ব আবিষ্ট করে। যেমন কোনো লোহার বড়গা সেতুর কাঠামো উত্তর দক্ষিণমুখী অবস্থানে রাখলে বা ভূগর্ভে রাখলে সেটা কি হবে, সেটা ক্ষীণ চুম্বকত্ব লাভ করবে। তাহলে কোনো একটা লোহার টুকরোকে যদি উত্তর দক্ষিণ মুখ বরাবর পৃথিবীর পৃষ্ঠের মানে মধ্যে মানে মাটির ভেতরে প্রবেশ করে রাখা হয় তাহলে কিছুদিন পরে দেখা যাবে যে ওই চৌম্বক পদার্থটি মানে লোহার টুকরোটি সামান্য চুম্বকত্ব লাভ করেছে। এটা হলো পৃথিবীর চুম্বক না হলে এটা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এই দুটো ঘটনা থেকে পরিষ্কার বোঝা যায় যে পৃথিবী একটি চুম্বক। তারপরে তড়িৎ চুম্বকের ব্যবহারগুলি লিখতে বলছে, দেখে নাও। এটা আমরা মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্ন উত্তর উত্তরে পেয়েছিলাম। বিভিন্ন খেলনা, ভিডিও ক্যাসেট, কম্পিউটারের হার্ড ডিস্ক এ তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। চোখের 2 নম্বর পয়েন্ট হলো চোখের ভিতর সূক্ষ্ম চূর্ণ মানে লোহার চূর্ণ প্রবেশ করলে ডাক্তাররা বিশেষ ধরনের তড়িৎচুম্বক ব্যবহার করে। তাহলে এই দুটো পয়েন্ট তোমরা মনে রাখবে যে বিভিন্ন খেলনা, ভিডিও ক্যাসেট বা কম্পিউটারের হার্ড ডিস্কে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। আর 2 নম্বর পয়েন্ট হলো চোখের ভিতরে লোহার সূক্ষ্ম চূর্ণ প্রবেশ করলে ডাক্তাররা বিশেষ ধরনের তড়িৎচুম্বক ব্যবহার করে। নাম্বার 2 হলো পরিবেশ বান্ধব শক্তি হিসাবে বায়ু শক্তি ব্যবহারের সুবিধা। পরিবেশ বান্ধব শক্তি হিসাবে বায়ু শক্তি ব্যবহারের সুবিধা, এটা তোমরা বালুরঘাট হাই স্কুল যে আছে, বালুরঘাট হাই স্কুলে ভৌতবিজ্ঞানের পোর্শনে 4-এর 3-এরটা তোমরা পেয়ে যাবে, তবু একবার দেখে নাও। সেটা হলো যে বায়ুকলের গঠন সরল, ছোট আকারের এবং প্রতিস্থাপন সহজ, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো যে বায়ু দূষণ ঘটায় না, পরিবেশ বান্ধব। 3 নম্বর পয়েন্ট হলো খরচ কম। তাহলে বায়ু শক্তি ব্যবহারের সুবিধা কি? এটা হলো বায়ুকলের গঠন সরল, বায়ুকলের গঠনটা হলো খুব সরল, ছোট আকারের, প্রতিস্থাপন খুব সোজা। প্রতিস্থাপন সোজা হওয়ার জন্য খরচা খুব কম হয়। আর অন্যতম পয়েন্ট হলো সেটা হলো বায়ু দূষণ ঘটায় না, এটা হলো পরিবেশ বান্ধব শক্তি। তারপরে আমরা চলে আসছি লাইফ সায়েন্স পোর্শানে। সেটা হলো ফুলের কোন অংশ থেকে বীজ তৈরি হয়? অপশান এ হলো গর্ভকেশর চক্র, অপশান বি হলো ডিম্বক, অপশান সি হলো পুংকেশর চক্র, অপশান ডি হলো পরাগধানী। এটা হলো অপশান বি হবে ডিম্বক। অপশান বি আমরা কি বলবো, সেটা হলো ডিম্বক বলবো। ফুলের কোন অংশ থেকে বীজ তৈরি হয়? সেটা ডিম্বক থেকে। তারপরে 2-এর প্রশ্ন হলো মূলরোমের কাজ কি? মূলরোমের সাহায্যে উদ্ভিদ মাটি থেকে জল ও জলে দ্রবীভূত নানা রকম খনিজ পদার্থ শোষণ করে। মূলরোমের দ্বারা উদ্ভিদ মাটি থেকে জল ও জলে দ্রবীভূত বিভিন্ন রকম খনিজ পদার্থ শোষণ করে, এটা মূলরোমের কাজ। তারপরে প্রশ্ন আছে, সেটা হলো 3-এর 1-এরটা ব্যাপন কাকে বলে? দেখে নাও, ব্যাপন কাকে বলে? অর্থাৎ হলো সুন্দর করে লেখা আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে বেশি ঘনত্বের দ্রবণের অণুগুলো কম ঘনত্বের দিকে ছুটে যায় তাকে ব্যাপন বলবো। অর্থাৎ যে প্রক্রিয়ায় বেশি ঘনত্বের দ্রবণের অণুগুলো কম ঘনত্বের দিকে ছুটে যায় তাকে আমরা ব্যাপন বলবো। যেমন একটা উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে। একটা বড় ঘরের এক কোণে ধূপ জ্বালালে দেখা যাবে সঙ্গে সঙ্গে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ধূপের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। এরপর দেখো, সেটা হলো 2-এর প্রশ্ন আছে রূপান্তরিত কাণ্ড কাকে বলে? দেখে নাও রূপান্তরিত কাণ্ড, দেখে নাও ভালো করে। নিজেদের সুবিধার জন্য কিছু কিছু উদ্ভিদ তাদের কাণ্ডগুলিকে পরিবর্তন করে, এই সকল কাণ্ডগুলিকে রূপান্তরিত কাণ্ড বলে। নিজেদের সুবিধার জন্য কিছু কিছু উদ্ভিদ তাদের কাণ্ডগুলিকে পরিবর্তন করে, এই কাণ্ডগুলিকে আমরা বলবো রূপান্তরিত কাণ্ড।
এটা মনে রাখতে হবে, মানে মূলত খাদ্য সঞ্চয়, আত্মরক্ষা, জননের জন্য কাণ্ডগুলি এরকম পরিবর্তন ঘটে। উদাহরণ আমরা দেখো, খাদ্য সঞ্চয়ের জন্য আলু, আদার মিদগত কাণ্ড স্ফীতকাণ্ডে পরিণত হয়েছে। 3 নম্বর দেখো, মিদভেদী অঙ্কুরোদ্গম কি কাদের দেখা যায়? মিদভেদী অঙ্কুরোদ্গম কি কাদের দেখা যায়? যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজতক ফাটিয়ে ওপরে ওঠে তাদের মিদভেদী অঙ্কুরোদ্গম বলে। যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজতক ফাটিয়ে ওপরে ওঠে তাদের মিদভেদী অঙ্কুরোদ্গম বলে। উদাহরণ কি? কুমড়ো, তেঁতুল, বিন, তুলো এগুলোর ক্ষেত্রে মিদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। তাহলে আজকে আমরা 12 নম্বর স্কুল অর্থাৎ 203 পেজ লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিওর যে চ্যানেলের লিঙ্কটা বা আমার চ্যানেলের লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে অর্থাৎ এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম।